একজন সৎ কিন্তু অবমূল্যায়িত পুলিশ কনস্টেবল, একটা অপমান আর তার পরিণতি। এই গল্পটা শুধু চুরির নয়, এটা প্রতিশোধের, বুদ্ধির আর মানুষের অন্ধকার দিকের এক জটিল আখ্যান। কোনাম মিস্ট্রি থ্রিলার সিনেমা হলেও এর গল্পে আছে গভীর মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, সমাজের অসঙ্গতি আর একজন সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্প। কেন এক পুলিশ কনস্টেবল রাতের অন্ধকারে চোর হয়ে ওঠে, কেন সে নিজের হাতে তৈরি করে বিশৃঙ্খলা, আর কিভাবে সে চালিয়ে যায় একের পর এক মাস্টার প্ল্যান। এই ভিডিওতে আমরা তুলে ধরব কোনাম সিনেমার পুরো গল্প, প্রতিটি মোড়, প্রতিটি টুইস্ট, একটা নিঃশব্দ প্রতিশোধ কেমনভাবে দানা বাঁধে তার প্রতিচ্ছবি। মুভি ক্র্যাক বাংলায় আপনাদের স্বাগতম। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চলুন ডুব দিই কোনামের গভীর রহস্য। কোনাম মুভির গল্পটি শুরু হয় একটি হীরার আংটি চুরির ঘটনাকে কেন্দ্র করে। এক দম্পতির বাসা থেকে হীরার আংটি হারিয়ে যায় এবং ঘটনাটি তদন্ত করতে পুলিশ কনস্টেবল গিরিশঙ্কর তার অফিসার ও সহকর্মীদের সঙ্গে সেখানে পৌঁছান। পরিবারের স্বামী স্ত্রী দুজনেই সন্দেহ করেন তাদের বাসার কাজের মেয়েটিকে। অধিকাংশ পুলিশ কাজের মেয়েকে জেরা করতে থাকে, তবে গিরি ধৈর্য ধরে চারপাশ পর্যবেক্ষণ করে। সে বুঝতে পারে কাজের মেয়েটির চোখে মুখে ভয়ের ছাপ থাকলেও সে অপরাধী নয়। এরপর গিরি ঘরের ভেতর তল্লাশির কথা বলে, কিন্তু গিরি তখন ওই ব্যক্তির জুতার দিকে খেয়াল করে এবং কিছু দেখতে পায়, আর তখনই ওই ব্যক্তির জুতা পরীক্ষা করেন এবং সেখানেই খুঁজে পান হারানো হীরার আংটি। এই সফল অনুসন্ধানের পর অফিসার গিরিকে তার বুদ্ধিমত্তার জন্য প্রশংসা করেন এবং জানতে চান কিভাবে তিনি বুঝলেন স্বামী চোর। গিরি উত্তর দেন, তদন্তের সময় তিনি ওই ব্যক্তির মোবাইল ফোনে হীরার আংটির দাম এবং এটি কোথায় বিক্রি করা যায় এই ধরনের গুগল সার্চ দেখতে পান। তার উপর কাজের মেয়ের ভীত চেহারা গিরিকে সন্দেহ জাগাতে সাহায্য করে। এই ঘটনার পর গিরির খ্যাতি বাড়লেও সহকর্মীরা তার প্রতি হিংসা পোষণ করতে থাকে। গল্পের এক পর্যায়ে দেখা হয় গিরির ছোটবেলার বন্ধু লক্ষ্মীর সাথে। তারা একসাথে পড়াশোনা করত এবং দুজনের মধ্যে এক ধরনের অনুভব থাকলেও কেউ কাউকে ভালোবাসার কথা প্রকাশ করেনি। লক্ষ্মী গিরিকে পছন্দ করে আর গিরিও কিছুটা অনুভব করে, তবে বিষয়টি কখনো স্পষ্টভাবে সামনে আসে না। লক্ষ্মীর বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, কিন্তু নানা পাত্রপক্ষ তাকে ফিরিয়ে দিচ্ছে, কারণ তার কুণ্ডলিতে নাকি সমস্যা রয়েছে। তার বাবা মা এই কারণে দুশ্চিন্তায় পড়ে অনেক পণ্ডিতের কাছে ছোটাছুটি করেন। এদিকে গিরির মা গিরিকে লক্ষ্মীর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য উৎসাহ দেন, যেহেতু গিরি কুণ্ডলী কিংবা জ্যোতিষী বিশ্বাস করে না। কিন্তু গিরি তার মায়ের বিয়ের এসব ব্যাপারে গুরুত্ব দেয় না। গিরি মাঝে মধ্যে এক চায়ের দোকানে আসে, যেখানে সুরেশ নামের এক প্রভাবশালী রাজনৈতিক নেতাও প্রায় আসে। একদিন কাবাডি খেলাকে কেন্দ্র করে সুরেশ একজনের সাথে মারামারিতে জড়িয়ে পড়ে, আর ভুক্তভোগী ব্যক্তি গিরির কাছে অভিযোগ করে। গিরি দায়িত্ববোধ থেকে বিষয়টি সুরেশকে জানালে সুরেশ অত্যন্ত অহংকারী ভঙ্গিতে তাকে অপমান করে বলে, সামান্য কনস্টেবল হয়েও আমাকে জেরা করার সাহস কিভাবে হলো? এটা তোমার থানা না যে তুমি আমাকে প্রশ্ন করবে। তখন পাশে বসে থাকা এক যুবক মুচকি হেসে বলে, সুরেশ ভাই একদিন এই দেশ চালাবে, আর আপনি তো স্রেফ একজন কনস্টেবল। কাল তো আপনাকেই সুরেশ ভাইকে স্যালুট দিতে হবে। এই কথা গিরিকে গভীরভাবে অপমানিত করে এবং তার ইগোতে প্রচণ্ড আঘাত লাগে। অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগের অপেক্ষায় থাকে। কিছুদিন পর এক অভিযানে পুলিশ এক যুবককে তার বাইকে গাঁজা পাওয়ায় থানায় নিয়ে আসে, আর সে যুবকটি আর কেউ নয়, সেই ছেলেটি যেদিন চায়ের দোকানে গিরিকে অপমান করেছিল। থানায় সে গিরির কাছে অনুরোধ করে যেন কোনো মামলা না হয় আর তাকে ছেড়ে দেওয়া হয়। গিরি তাকে আশ্বস্ত করলেও নিজের অপমানের প্রতিশোধ নিতে অফিসারের কাছে সুপারিশ করে ছেলেটির নামে মামলা দেওয়ার জন্য। অথচ অন্য পুলিশ সদস্য ও অফিসাররা চায় তাকে সতর্ক করে ছেড়ে দিতে। গিরি এতে রাজি না হয়। পরে তার স্যার, যিনি অবসরের প্রস্তুতিতে রয়েছেন, গিরিকে বললেন, তোমার ব্যক্তিগত ইগোর কারণে একটা ছেলেকে ফাঁসানো ঠিক নয়। আমি এমনিতেই রিটায়ার করছি, ঝামেলা না জড়ানোই ভালো। গিরি স্যারের কথা শুনে সিদ্ধান্ত বদলায় এবং ছেলেটির নামে আর মামলা করে না। কিন্তু পরদিন হঠাৎ কাছে ঝুলন্ত এক মরদেহ পাওয়া যায়। এই হত্যাকারীর ছেলে গিরিকে বলছে, বাবা গতকালও আমাদের সাথে ছিল,
হঠাৎ কী কারণে বাবা আত্মহত্যা করবে? গিরির স্যার চিন্তা করছে, এইটাই আমার লাস্ট কেস। যদি কোনো ঝামেলা হয় তাহলে আমার পেনশন পাওয়া বন্ধ হয়ে যাবে। কিন্তু গিরি তার স্যারকে বলছে, স্যার চিন্তা করবেন না, এইটাই আত্মহত্যা। এরপর থানায় বদলি হয়ে আসে এক নতুন সিআই অফিসার, যার স্বভাব ছিল অত্যন্ত অহংকারী ও উগ্র। গিরি শুরুতে চেয়েছিল তার সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে, কিন্তু নতুন অফিসার কখনোই গিরিকে গুরুত্ব দিতে চায়নি। একবার অফিসার গ্রামের সবার সাথে পরিচিত হওয়ার জন্য গ্রামে যাওয়ার পরিকল্পনা করে। তখন গিরি তাকে বলে, স্যার এটা আমার গ্রাম, প্রতিটি গলি ও মানুষকে আমি চিনি, আমি গেলে আপনার জন্য সুবিধা হবে। কিন্তু অফিসার মুখের উপর বলে, তোমার দরকার নেই, পরিচিত লোকেরাই বেশি সমস্যা করে, অন্য কেউ চলো। গিরি এই কথার সবার সামনে অপমানিত হয় এবং অফিসারের প্রতি তার মনে ক্ষোভ জন্মায়। এর কিছুদিন পর গ্রামের একটি বড় কাবাডি প্রতিযোগিতার আয়োজন হয়। গিরি থানার অন্যান্য পুলিশ সদস্য সুরেশ ও লক্ষ্মী সবাই উপস্থিত ছিল। খেলা চলাকালীন এক পর্যায়ে মাঠে বিশৃঙ্খলা শুরু হয়, আর সেই বিশৃঙ্খলার মধ্যে সুরেশও জড়িয়ে পড়ে। পুরনো অপমানের ক্ষত ভুলতে না পারায় গিরি সুযোগ বুঝে সুরেশকে সবার সামনে চড় মেরে বসে। মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গিরি ও সুরেশের মধ্যে হাতাহাতি লেগে যায়। এই মারামারি থামাতে এসে সিআই অফিসার রেগে গিয়ে গিরিকে ধাক্কা দিয়ে কাদার মধ্যে ফেলে দেয়। গিরি মাটিতে লুটিয়ে পড়ে, আর এতে সবাই হাসতে থাকে। লক্ষ্যের উপস্থিতি সেই অপমানকে আরো গাঢ় করে তোলে, কারণ গিরির আত্মমর্যাদা সেই মুহূর্তে সম্পূর্ণভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই ঘটনার পর গিরির মনে সিআই অফিসারের প্রতি তীব্র প্রতিশোধ স্পৃহা জন্মায়, আর সে ভাবতে থাকে কিভাবে এই অপমানের বদলা নেওয়া যায়। কয়েকদিন পর মদের দোকানে গিরি এক চোরের সাথে দেখা হয়, আর এই চোরের সাথে সাক্ষাৎ গিরির জীবনের নতুন মোড় নেয়। সেই চোর গিরিকে বলে, খালি ঘরে চুরি করে কি মজা, ঘরের লোক থাকলে চুরি করতে বেশি মজা লাগে। চুরি এক নেশা, মেয়ে মদ সব কিছু ছাড়িয়ে যাবে। সে আরও বলে কিভাবে সে পুলিশের চোখে ধুলো দিয়ে চুরি করে। চোরের কথা শুনে গিরির মাথায় এক নতুন বুদ্ধি আসে। সে ভাবতে থাকে, যদি আমি নিয়মিত চুরি করে গ্রামের আইন শৃঙ্খলা নষ্ট করি তাহলে দায় গিয়ে পড়বে সিআই অফিসারের উপর। আর তাই তো সিআই অফিসারের উপর প্রতিশোধ নেওয়ার জন্য গিরি প্রতি রাতে চুরি করতে থাকে। একটা সময় গ্রামে এই চুরির জন্য সবাই অতিষ্ঠ হয়ে যায়, আর পুলিশের বড় অফিসার সিআই অফিসার দায়িত্ব গাফিলতির জন্য চাকরি থেকে বহিষ্কারের হুমকি দেয় এবং বলে, দ্রুত যদি এই চোরকে ধরতে না পারে তাহলে তার চাকরি থাকবে না। যার ফলে সিআই অফিসার খুব চিন্তায় থাকে এবং গিরি তার নতুন চাল চালা শুরু করে। এই চুরির ঘটনাগুলোর পর গিরি নিজের সুযোগ কাজে লাগায়। সে একদিন থানায় এসে তার সিআই স্যারকে বলে, স্যার আমার ধারণা এই চুরিগুলোর পিছনে সুরেশের বন্ধু সাজির হাত থাকতে পারে। সাজিকে একবার রিমান্ডে নিলে হয়তো সব কথা বের হয়ে আসবে। সিআই অফিসারও ততদিন চাপের মুখে ছিল, তাই খুব একটা যাচাই না করে সাজিকে আটক করে এবং রিমান্ডে নেয়। কিন্তু রিমান্ডে নেওয়ার পর সাজি বারবার অস্বীকার করে, আমি চুরি করিনি, আমি নির্দোষ, এটা একটা বড় ষড়যন্ত্র। সাজি যেহেতু সুরেশের ঘনিষ্ঠ বন্ধু এবং একটি রাজনৈতিক কর্মী, তাই সুরেশ ও তার দল সাজির মুক্তির দাবিতে থানার সামনে মিছিল নিয়ে আসে। মিছিলে সময় গিরি আর সুরেশের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। সুরেশ সরাসরি সিআই অফিসারকে হুমকি দিয়ে বলে, সাজি কোনো চোর না, ওকে না ছাড়লে এর ফল ভালো হবে না। এই চাপের মুখে পড়ে সিআই অফিসার ধীরে ধীরে বুঝতে পারে গিরি হয়তো তাকে ব্যবহার করছে এবং সাজি আদৌ চোর নয়। এই দিকে উপর মহল থেকে নির্দেশ আসে, বিনা দোষে কাউকে আটকে না রেখে দ্রুত প্রকৃত চোরকে ধরতে হবে, নয়তো সিআই অফিসারের পদই ঝুঁকিতে পড়বে। এবার গিরি নতুন পরিকল্পনা সাজায়। সে সিআই অফিসারকে বলে, স্যার আমার কাছে একটা উপায় আছে। একজন আছেন যে এই চুরির দায় স্বীকার করতে রাজি, আপাতত তাকে সামনে আনলে অন্তত সবাই শান্ত হবে। সিআই অফিসার প্রথমে রাজি হয় না, এভাবে কোনো নিরপরাধকে ফাঁসানো যাবে না। কিন্তু গিরি বুঝিয়ে বলে, স্যার কেউ কিছু জানবে না, শুধু সময়ের জন্য ওকে ধরি, পরে যখন আসল চোরকে পাবো তখন তাকে ছেড়ে দেব। চাপে পড়ে সিআই অফিসার শেষমেশ রাজি হয়ে যায়। গিরি এবার
তার সেই মদের দোকানে দেখা হওয়া অপরিচিত চোরের কাছে যায়। গিরি তাকে বোঝায়, তোমার কিছুই হবে না, সাময়িক একটা নাটক, তার বদলে ভালো টাকা পাবা। চোর রাজি হয়ে যায়। এরপর গিরি তাকে আসল চোর হিসেবে ধরে আনে থানায়। পুলিশের সামনে সে চোর সাজানো স্বীকারোক্তি দেয়। গ্রামে হইচই পড়ে যায়, গিরি চোর ধরেছে। গ্রামের লোকজন গিরির সাহসিকতার প্রশংসা করতে থাকে। মিডিয়ায় খবর ছড়ায়। সিআই অফিসারও আপাতত স্বস্তি পায় আর গিরির উপর কিছুটা সন্তুষ্ট হয়। এভাবে গিরি নিজের বুদ্ধি দিয়ে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে আনে আর একই সাথে সবার চোখে একজন বীর হিসেবে প্রতিষ্ঠিত হয়। গিরি কিন্তু থেমে থাকেনি। একবার যখন সবাইকে চালাকিতে ফাঁকি দিয়ে প্রশংসা কুড়িয়েছে, তখন তার আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে যায়। এবার সে আরেকটা কৌশল সাজায়। গিরি সেই ভুয়া চোরের সাথে থানায় দেখা করে, তাকে হ্যান্ডকাফের চাবি দিয়ে বলে, তোমাকে যখন তদন্তের জন্য চুরির স্থান ঘুরতে নিয়ে যাবে, ঠিক তখনই পালিয়ে যাবি। ভয় নেই, আমি সব ব্যবস্থা করে রেখেছি। পরিকল্পনা মতো পুলিশ যখন চোরকে ঘটনাস্থলে নিয়ে যায়, সে সুযোগ বুঝে পালিয়ে যায়। এই ঘটনায় থানায় তোলপাড় পড়ে যায়। একজন আসামি পুলিশের হাত থেকে পালিয়ে গেছে। একে দায়িত্ব অবহেলা, তার উপর আগে থেকেই চাপের মুখে থাকা সিআই অফিসার এবং 2 জন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়। এখন সিআই অফিসার পুরোপুরি বুঝে ফেলেন এইসব কিছুর পিছনে গিরিরই হাত। সে প্রতিশোধ নিচ্ছে খুব পরিকল্পনা করে। সিআই অফিসার গিরিকে সরাসরি বলে, তুমি আমাকে ফাঁসিয়েছ গিরি, কিন্তু আমি এর শেষ দেখে ছাড়ব। আমি প্রমাণ করেই দেখব যে এই চুরির ঘটনার মূল পরিকল্পনাকারী তুমি। তারপর আমি আবার এই থানায় ফিরে আসব। তখন তুমি পালাতে পারবে না। যার ফলে ওই সিআই অফিসার গিরিকে সব সময় ফলো করার জন্য অন্য 2 জন কনস্টেবলকে নির্দেশ দেয়। গিরি প্রথমে কিছুটা চিন্তায় পড়ে, কিন্তু স্যার চলে যাওয়ার পর এক ধরনের স্বস্তিও পায়। মনে করে এবার সে পুরোপুরি মুক্তি। কিন্তু চুরি এখন তার জন্য শুধু লোভই নয়, এক ধরনের নেশা হয়ে গেছে। যতই চেষ্টা করে সে নিজেকে আটকাতে পারে না। এক রাতে আবার সে চুরি করতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ঘরের মালিক হঠাৎ তাকে দেখে ফেলে। গিরি সেখান থেকে পালিয়ে যায় এবং অন্য একটি জায়গায় গিয়ে রাতে লুকিয়ে থাকে এবং সে ভাবতে থাকে সে গ্রামে গেলে তার সাথে এখন কি হবে, কিভাবে সে অপমানিত হবে। কিন্তু তার মায়ের কথা ভেবে গিরি তার পরদিন বাড়িতে ফিরে। কিন্তু গ্রামে ফিরে সে এক ভয়ঙ্কর দৃশ্য দেখে। যে ঘরে সে আগের রাতে চুরি করতে গিয়েছিল, সেই ঘরের মালিকের মৃতদেহ গাছে ঝুলছে। সে মনে করতে পারে গত রাতে লোকটা একদম সচেতন ছিল। এমন কিছুই ছিল না যে সে আত্মহত্যা করবে। কি থেকে কি করবে গিরি সেটা বুঝতে পারছিল না। আর সে বিশ্বাস করতে পারছিল না যে সে আত্মহত্যা করেছে, কারণ গতকাল রাতেও গিরি তাকে যেইভাবে দেখেছে সেই মতে তার আত্মহত্যা করার কথা না। এখন গিরির মনে হাজারটা প্রশ্ন। এই মৃত্যু কি সত্যি আত্মহত্যা, নাকি কেউ তাকে মেরে ফেলেছে? যদি কেউ বুঝে ফেলে আমি ওখানে চুরি করতে গিয়েছিলাম, সবাই ভাববে আমিই ওকে খুন করেছি, কারণ সে আমাকে দেখে ফেলেছিল। গিরি মৃত ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়ার দিন তার বাড়িতে যায়। সব কিছু স্বাভাবিক মনে হলেও হঠাৎ তার চোখ পড়ে বাড়ির সামনের মাটিতে গাড়ির চাকার ছাপের দিকে। আর এইটা গিরির কাছে অস্বাভাবিক মনে হয়, যার ফলে সে ওই টায়ারের ছাপের ছবি তুলে নেয়। আর তখনই গিরির মোবাইলে একটা মেসেজ আসে, আর সেই মেসেজে ওই দিন রাতে গিরির চুরি করে পালানোর ভিডিও কেউ তাকে পাঠায়। এই ভিডিও দেখে গিরি হতভম্ব হয়ে যায় এবং আশেপাশে খুঁজতে থাকে যে কে তাকে এই মেসেজ পাঠালো। গিরি বুঝতে পারে এইখান থেকেই কেউ তাকে মেসেজ পাঠিয়েছে। গিরি ওই নাম্বারে ফোন দেয়, কিন্তু ফোন নাম্বার বন্ধ পায়। তখন গিরি আরও চিন্তায় পড়ে যায় এবং তার মনে সন্দেহ হয় এটা আত্মহত্যা নাও হতে পারে। তখন গিরি তার প্রাক্তন সিআই অফিসারের সাথে দেখা করে এবং তাকে বলে, স্যার এইটা আত্মহত্যা না, এটা একটা মার্ডার। তখন সিআই অফিসার গিরিকে জিজ্ঞাসা করে, এটা মার্ডার তুমি কিভাবে নিশ্চিত হলে? তখন গিরি তাকে সব কিছু বলে। তার আগের সিআই অফিসার হরিলালের উপর প্রতিশোধ নেওয়ার জন্য গ্রামের সব চুরি গিরি নিজেই করেছে এবং শেষ যেই দিন চুরি করেছে ওই দিন মৃত ব্যক্তি তাকে দেখে ফেলেছিল। আর ভিডিওর ব্যাপারেও গিরি বলে। তখন তার সিআই গিরির এই কাজের কথা শুনে অনেক রাগ হয় এবং গিরিকে চড় মারে আর তাকে বলে কোনো পুলিশ নাকি চোর হতে পারে।
স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি প্রতিশোধ নিতে গিয়ে নিজের পথ হারিয়ে ফেলেছি। তখন তার স্যার বুঝতে পারে গিরি মানসিক সমস্যায় ভুগছে, তাই তাকে তার পরদিন একজন মানসিক ডাক্তারের কাছে নিয়ে যায়। চিকিৎসক গিরির সঙ্গে কথা বলে জানান গিরি ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডারে ভুগছে। কেউ তাকে অপমান করলে তার ইগোতে আঘাত লাগে, আর সে তখন নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না। ডাক্তার তাকে নিয়মিত কাউন্সিলিংয়ের পরামর্শ দেয়। সিআই স্যার গিরিকে সান্ত্বনা দিয়ে বলেন, তুমি সুস্থ হয়ে ওঠো, ওই মার্ডার নিয়ে ভাবার দরকার নেই। কিন্তু গিরি জোর দিয়ে বলেন, স্যার, আমি এই ব্যাপারটা ভুলতে পারছি না। কেউ আমাকে চ্যালেঞ্জ করেছে, যেভাবেই হোক আমি সত্যিটা বের করব, চাকরি থাকুক বা না থাকুক। সেই স্যার একমত হয়ে বলেন, ঠিক আছে, আমি তোমার পাশে আছি। তারা একসঙ্গে তদন্ত শুরু করেন। গিরি জানান যে নাম্বার থেকে ভিডিও এসেছিল সেটা তামিলনাড়ুর এক ব্যক্তির নামে রেজিস্টার্ড। সিআই স্যার তখন গিরিকে পোস্টমর্টম রিপোর্ট সম্পর্কে জিজ্ঞেস করেন। গিরি জানান, রিপোর্টে আত্মহত্যা বলা হলেও লাশের জামা এবং রশি থেকে এক ধরনের গন্ধ আসছিল, যেটা পারফিউম না, অন্য কিছু, বুঝে উঠতে পারেনি। পরে সিআই স্যার তাকে মৃত ব্যক্তির পরিবার এবং প্রতিবেশীদের সঙ্গে কথা বলতে বলেন। একজন প্রতিবেশী বলেন তার পরিবারে সমস্যা ছিল, কিন্তু উনি বলেছিলেন একটা জায়গায় গিয়ে সব সমস্যার সমাধান করে ফিরবেন। মৃত ব্যক্তির ছেলে জানায় বাবা কোথাও গেলে মাকে জানিয়ে যেতেন, কিন্তু সেদিন কিছু না বলেই চলে গিয়েছিলেন। সিআই স্যার তখন গিরিকে বলেন, এর মানে ওই ব্যক্তি সেদিন রাতে তোমাকে ফলো করার পর সরাসরি বাড়িতে না গিয়ে অন্য কোথাও গিয়েছিলেন। গিরি এরপর তামিলনাড়ুতে গিয়ে সেই নাম্বারের মালিকের খোঁজ করে জানতে পারে ওই ব্যক্তি কিছুদিন আগেই আত্মহত্যা করেছে। এরপর ওই লোকের বাড়িতে গেলে তার পরিবার বলে উনি অনেক ঋণী হয়ে গিয়েছিল। একদিন উনি রাতে বাড়ি থেকে কোথাও যেন যায়, তারপর দিন সকালে তাকে তার বাড়ির পাশের গলায় দড়ি দেওয়া অবস্থায় পাওয়া যায়। এরপর গিরি তার স্ত্রীকে জিজ্ঞেস করে ওই নাম্বার কি উনার কিনা। পরে উনার স্ত্রী বলে যেখানে উনার লাশ পাওয়া যায় সেখানে উনার ফোন পাওয়া যায়নি, এবং কয়েকবার এই নাম্বারে ফোন দেয়া হয়েছিল কিন্তু ফোন বন্ধ ছিল। পরে গিরি তার স্ত্রীকে জিজ্ঞেস করে এই আত্মহত্যার কারণ কী ছিল। পরে উনি বলেন উনার ব্যবসায় লোকসানের কারণে অনেক চিন্তায় ছিল, কিন্তু আত্মহত্যা করার 2 দিন আগেও উনি তার স্ত্রীকে বলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু তারপরেই তার লাশ পাওয়া যায়। আর গিরি তার গ্রামের আত্মহত্যা এবং এই হত্যার সাথে কমন একটা জিনিস খুঁজে পায়, আর সেটা হলো দুজনেই পরিবারে কোনো না কোনো সমস্যা ছিল। গিরি স্থানীয় থানায় এই আত্মহত্যার ব্যাপারে জানতে গেলে সেখানকার দায়িত্বরত অফিসার তাকে অপমান করে বের করে দেয়, কারণ গিরি আনঅফিসিয়াল তদন্তের জন্য সেখানে গিয়েছিল। তবে সেখানকার এক কনস্টেবলের সঙ্গে তার পরিচয় হয়, যিনি এই আত্মহত্যার তদন্ত করেছিলেন। তিনি গিরিকে নিয়ে হাসপাতালে যান এবং গত 1 বছরে যেসব আত্মহত্যা হয়েছে সেগুলোর পোস্টমর্টেম রিপোর্ট দেখান। গিরি এরপর নিজ এলাকায় ফিরে আসে এবং স্থানীয় হাসপাতাল থেকে সব আত্মহত্যার রিপোর্ট সংগ্রহ করে। এরপর সেগুলো সিআই স্যারের সামনে উপস্থাপন করে। দেখা যায় সব আত্মহত্যার গলায় একই ধরনের হলুদ প্লাস্টিকের দড়ি ব্যবহৃত হয়েছে এবং একই প্যাটার্নে ঝুলিয়ে মারা হয়েছে। গিরি বলে, স্যার, এগুলো আত্মহত্যা না, সবগুলোই মার্ডার। সিআই স্যার পরামর্শ দেন পুলিশের ইউনিটকে বিষয়টি জানাতে, কিন্তু গিরি বলে, না স্যার, আমি নিজেই খুনিকে খুঁজে বের করব। গিরি যখন আত্মহত্যার রিপোর্টগুলোর বিশ্লেষণ করছিল তখন তামিলনাড়ুর সেই কনস্টেবল তাকে ফোন করে জানায় গত 3 বছরে ঘটে যাওয়া সব আত্মহত্যার তথ্য সে পেয়ে গেছে। বিশেষ করে 2021 সালে প্রতি মাসে একজন করে আত্মহত্যা করেছে, অথচ 2019 থেকে 2020 সালে এমন কোনো ঘটনা ছিল না। গিরি তাকে রিপোর্ট পাঠাতে বলে, কিন্তু সেই রাতেই গিরির চুরির প্রবৃত্তি আরও জেগে ওঠে। সে নিজেই উপর নিয়ন্ত্রণ রাখতে না পেরে আবার চুরি করতে বেরিয়ে পড়ে, কিন্তু এবার কেউ তাকে ফলো করছিল এবং হত্যা করার চেষ্টা করে। গিরিকে মারার চেষ্টা করে। গিরিও ওই লোককে ধরার চেষ্টা করে, কিন্তু তাকে ধরতে পারেনি। পরদিন সকালে আবার একটি লাশ পাওয়া যায়। এইবার সেটি আত্মহত্যা নয়, বরং স্পষ্ট হত্যাকাণ্ড, কিন্তু এই হত্যা হয় অমাবস্যার রাতে। এ ব্যাপারে গিরি যখন তার সিআই স্যারকে বলছিল তখন গিরির মাথায় সব আত্মহত্যা কবে হয়েছিল এই ব্যাপারটা আসে, আর তখন
তখনই সব আত্মহত্যার ডিটেলস দেখে এবং তার স্যারকে বলে আত্মহত্যা অমাবস্যার রাতেই হয়েছে। তখন সিআই স্যার গিরিকে জিজ্ঞেস করেন, তুমি কি মনে করো এই সমস্ত ঘটনা কোনোভাবে কালো জাদুর সঙ্গে সম্পর্কিত হতে পারে? গিরি নির্ভয় কণ্ঠে বলেন, না স্যার, এই আধুনিক যুগে এসেও এমন কিছু ঘটবে সেটা আমি বিশ্বাস করি না। কিন্তু সিআই স্যার বলেন, দেখো গিরি, আমি একবার দিল্লিতে ঘটে যাওয়া একটা ঘটনা শুনছিলাম, যেখানে একই পরিবারে 11 জন আত্মহত্যা করে। তারা নাকি পুনর্জন্ম পাওয়ার আশায় একসাথে আত্মহত্যা করেছিল। হয়তো এটাও এমন কিছু হতে পারে। গিরি সেই ঘটনার গুরুত্ব স্বীকার করলেও নিজের কেসটিকে এখনও কালো জাদুর প্রেক্ষাপটে বিশ্বাস করতে পারেনি। এরপর সিআই স্যার বলেন, তুমি তো একা, তোমার দায়িত্ব ডিউটি, সব কিছুর সামনে তুমি কি করে এই কাজটা তদন্ত করবে? আমার মতে এই বিষয়টা অফিসিয়াল থানায় জানানো উচিত। এখন থানায় দায়িত্বে আছে কুমার, সে খুব ভালো এবং বিশ্বাসযোগ্য একজন অফিসার। তুমি যদি তাকে সব বলো, সে নিশ্চয়ই বুঝবে এবং সাহায্য করবে। গিরি কিছুক্ষণ ভাবার পর রাজি হয় কুমার স্যারকে সব কিছু জানাতে। কিন্তু ঠিক তখনই গিরির ফোনে একটা কল আসে। জানানো হয় গিরির পুরনো চোর বন্ধু ধরা পড়েছে এবং বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই খবরে গিরি দ্রুত থানায় ছুটে যায়। তার ভয় ছিল হয়তো সেই চোর তার ব্যাপারে সব কিছু বলে দিবে এবং আগের সিআই অফিসার এই সুযোগে গিরির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। কিন্তু থানায় পৌঁছে গিরি অবাক হয়ে যায়। অনেক জিজ্ঞাসাবাদ ও শারীরিক নির্যাতনের পরেও সেই চোর গিরির নাম নেয়নি, বরং সে সব দোষ নিজের কাঁধে নিয়ে নিয়েছে। এর ফলে গিরির উপর আগের সিআই অফিসারের প্রতিশোধ নেওয়ার সুযোগও শেষ হয়ে যায় এবং গিরিও বড় এক বিপদ থেকে বেঁচে যায়। গিরি তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার ব্যাপারে কিছু বলনি কেন? চোরটি হেসে উত্তর দেয়, তুমি আমাকে ধোঁকা দিতে পারো, আমি চোর হইতে পারি, কিন্তু আমি কাউকে ধোঁকা দেইনি। এই কথায় গিরি মর্মাহত হয়। সে নিজের ভুল বুঝতে পারে এবং তাকে বলে, আমি যেভাবেই হোক তোমাকে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করব। এরপর গিরি ও তার সিআই স্যার মিলে থানায় কুমার স্যারের সঙ্গে দেখা করে এবং পুরো ঘটনার বিস্তারিত জানায়। গিরি জানায়, আমি কথা দিচ্ছি এই আত্মহত্যার কেসটার সম্পূর্ণ রহস্য উদ্ঘাটন করে নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করব, তাই অনুরোধ করে যাকে ধরে এনেছেন তাকে ছেড়ে দেন। কুমার স্যার পুরো বিষয়টি মনোযোগ দিয়ে শোনেন এবং গিরির যুক্তি বুঝে সম্মত হন। এরপর কুমার স্যার সিআই স্যারকে বলেন, স্যার, ওই দিন যে মহিলার লাশ উদ্ধার করা হয়েছিল তার ব্যাগে থেকে একটি চিঠি পাওয়া যায়। চিঠিটিতে কোনো এক বিশেষ পূজার কথা লেখা আছে। পরে গিরি ওই চিঠি দেখে এবং চিঠিতে এক ধরনের গন্ধ পায়, আর এই গন্ধ তাকে মনে করিয়ে দেয় লাশের গলায় ব্যবহৃত দড়ির গন্ধের কথা। দুটিই যেন একই রকম। আর এই অদ্ভুত মিল দেখে গিরির সন্দেহ আরও বেড়ে যায়। সে ঠিক করে যে সকল ব্যক্তি আত্মহত্যা করেছে তাদের বাড়িতে আবার একবার যাবে এবং পরিবারের সদস্যদের কাছ থেকে পূজা কিংবা চিঠির ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায় কিনা তা খোঁজ করবে। পরিবারগুলোর সাথে কথা বলে গিরি জানতে পারে কিছু ব্যক্তি আত্মহত্যার আগের দিন মন্দিরে গিয়েছিল পূজা দিতে। আরও চমকপ্রদ ব্যাপার হলো, কয়েকজন আত্মহত্যাকারীর বাসা থেকে সেই একই ধরনের চিঠি পাওয়া যায় আর সেই একই অদ্ভুত গন্ধ। সব তথ্য একত্রিত করে গিরি সিদ্ধান্ত নেয় এবার তাকে তামিলনাড়ুর সবচেয়ে বড় এবং প্রাচীন মন্দিরে যেতে হবে, কারণ চিঠিগুলোতে যে পূজার কথা বলা হয়েছে সেই পূজা সম্পর্কে তাকে জানতে হবে। গিরি মন্দিরে গিয়ে প্রধান পুরোহিত বা পণ্ডিতের সঙ্গে দেখা করে এবং তাকে চিঠিগুলো দেখায় এবং জিজ্ঞেস করে এই ধরনের পূজা কি এখানে করানো হয় কিনা। পরে পণ্ডিত চিঠিগুলো দেখে অনেক বিস্মিত হয় এবং গিরিকে বলেন যারা যারা এই পূজা করেছেন তারা কি এখনো জীবিত আছে। আর এই কথা শুনে গিরি অবাক হয়ে যায় এবং বলেন, না, সবাই আত্মহত্যা করেছে। পরে পণ্ডিত গিরিকে বলে, এইখানে এইসব পূজা করানো তো দূরের কথা, এই সমস্ত তান্ত্রবিদ্যা এখানে শেখানো হয় না, কারণ এই ধরনের পূজা আসলে তান্ত্রিক কালো জাদুর একটি অংশ। এই পূজার মাধ্যমে মানুষকে মানসিকভাবে বশ করা হয়, এরপর অমাবস্যার রাতে সেই বশীভূত মানুষগুলো আত্মহত্যা করতে বাধ্য হয়। এই আত্মহত্যা আসলে এক ধরনের বলি, যার মাধ্যমে যে ব্যক্তি
এই কালো জাদু করে, সে আত্মহত্যাকারীদের আত্মা ব্যবহার করে নিজেকে শক্তিশালী করতে চায়। তখন গিরি পণ্ডিতকে জিজ্ঞাসা করে, আপনি কি এমন কাউকে জানেন যে কিনা এই কাজ করতে পারে? তখন পণ্ডিত বলে, এই ধরনের কাজ কোনো সাধারণ মানুষ করতে পারে না, একমাত্র জন্ম থেকে যারা খারাপ এবং বিকৃত চিন্তাধারার কেউ এই কাজ করতে পারে। তখন গিরি তাকে জিজ্ঞাসা করে, এই ধরনের পূজা কোন জায়গায় করা হয়ে থাকে? তখন পণ্ডিত বলে, আগে এই ধরনের পূজা তামিলনাড়ু এবং কেরালার সীমান্তবর্তী জঙ্গলে করা হতো। বিশেষ করে এই ধরনের পূজাগুলো কোনো ট্রান্সজেন্ডার ব্যক্তি দ্বারা করানো হতো। তবে আমাদের ধর্মীয় মন্দির ও সমাজের কঠোর বিরোধিতার কারণে এই ভয়ঙ্কর কালো জাদু পূজা বন্ধ হয়ে যায়। তিনি আরও যোগ করেন, পরে এক ভয়াবহ ভূমিকম্পে এই পূজাস্থল পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং ধ্বংসস্তূপে পরিণত হয়। তবে আজও প্রতি বছর সেই জঙ্গলের গভীরে কেউ বা কারা মোমবাতি জ্বালায়, একটি পুরনো অভিশপ্ত ঐতিহ্যের মতো। আমাদের মন্দিরের প্রাচীন একটি ধর্মগ্রন্থে সেই পূজাস্থলের পথ নির্দেশ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বইটি বহু বছর আগে চুরি হয়ে গেছে। এই কথা শুনে গিরি মনে সন্দেহ জন্মায়। সে মনে মনে ভাবে, সেই ওই ব্যক্তি যে বইটি চুরি করেছিল। তখন পণ্ডিত আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দেয়, এই মন্দিরের এক সময় এক ছাত্র ছিল যার চিন্তাভাবনা ছিল অনেকটাই বিকৃত ও অস্বাভাবিক। সে মেয়েদের পোশাক পরে শ্মশানে গিয়ে পূজা করত। একবার স্থানীয় মানুষ তাকে এমন কাজ করতে দেখে ফেলে। যখন লোকজন তাকে জিজ্ঞাসা করেছিল সে কী ধরনের পূজা করছে, সে এমন সব উদ্ভট ও ভয়ঙ্কর কথা বলেছিল যেগুলো সাধারণ মানুষের বোধগম্য ছিল না। এরপর একদিন সে হঠাৎ করে মন্দির ছেড়ে চলে যায়, আর তার যাওয়ার কিছুদিন পর থেকেই সেই বইটিও নিখোঁজ হয়ে যায়। গিরি তখন তাকে জিজ্ঞাসা করে, আপনার কি মনে আছে সে কোথায় গেছে? তার ঠিকানা বা কোনো তথ্য আছে? পণ্ডিত বলে, না, সে অনেক আগেই চলে গেছে। কোথায় গেছে তা আমাদের কেউ জানে না। এরপর গিরি নিজ গ্রামে ফিরে আসে এবং গ্রামের এক প্রবীণ পণ্ডিতকে সেই চিঠিগুলো দেখায়। প্রথমে পণ্ডিত সেই চিঠির লেখা দেখে বিভ্রান্ত হয়ে বলেন, এই ভাষা আমার চেনা নয়। তবে গিরি তাকে চাপ দিয়ে বিস্তারিত বলতে বললে পণ্ডিত কিছুটা ঘাবড়ে গিয়ে বলে, এই চিঠিতে কামাল নামক এক অন্ধকারচ্ছন্ন বলিদানের কথা বলা হয়েছে। এরপর তিনি বলেন, আমাদের এলাকায় একবার মোনাহার নামের একজন এই কাবাল বলিদানের কথা বলেছিলেন। এই নামটি শুনেই গিরি হতবাক হয়ে যান, কারণ মোনাহার আর কেউ নন, লক্ষ্মীর বাবা। গিরি যখন মোনাহারকে চিঠিটি দেখায়, মোনাহার কিছুটা চিন্তায় পড়ে গিয়ে বলে, এই পূজার ব্যাপারে সবচেয়ে ভালো বলতে পারবে দুর্গেশ স্বামী। তিনি একসময় আমাকে এই পূজা করতে বলেছিলেন লক্ষ্মীর জন্য। উনি এখন আমাদের বাসাতেই আছেন, চাইলে তুমি ওনার সাথে কথা বলতে পারো। তখন গিরি দুর্গেশ স্বামীকে জিজ্ঞেস করে, এই পূজাটা কোথায় করা হয়? দুর্গেশ বলেন, এই ধরনের পূজা মূলত তামিলনাড়ু ও কেরালার সীমান্তবর্তী জঙ্গলে করা হতো। এই কথা শুনে গিরি কিছুটা অবাক হয় এবং এক্স্যাক্ট লোকেশন জানতে চাইলে দুর্গেশ বলে, সেটা আমি জানি না। গিরির মনে সন্দেহ আরও ঘনীভূত হয়। সে দুর্গেশকে এই সমস্ত রহস্যময় হত্যা নিয়ে কথা বলতে চায়, কিন্তু প্রথমে দুর্গেশ রাজি হন না। পরে মোনাহার অনুরোধ করলে দুর্গেশ গিরিকে নিজের বাড়িতে আসার জন্য বলে। এদিকে কুমার স্যার ফোন করে জানায়, গিরি, যে নম্বর থেকে তোমাকে দ্বিতীয়বার ভিডিও পাঠানো হয়েছিল সেটা দুর্গেশ স্বামীর নম্বর। গিরি তখন নিশ্চিত হয় দুর্গেশ এই ঘটনার সঙ্গে জড়িত এবং বলে, স্যার, আজকে আমি ওনার বাড়িতেই আছি। গিরি যখন দুর্গেশের বাড়িতে যায় তখন তাকে বলে, এই কেসটা অনেক দিন ধরে আমাকে ভোগাচ্ছে, আপনি যদি কিছু জানেন অনুগ্রহ করে বলুন। দুর্গেশ তখন বলে, ওরা কেউ আত্মহত্যা করেনি, বরং সবাই নিজেদের জীবন উৎসর্গ করেছে। এই কথা শুনে গিরি আতঙ্কিত হয়ে সন্দিহান হয়ে যান এবং বলে, এইসব নিরীহ মানুষকে যেই মেরেছে তাকে আমি ছাড়ব না। গিরি যখন সিদ্ধান্ত নেয় সেই রাতেই দুর্গেশের বাড়িতে খোঁজ নেবে কোনো কাউকে বন্দি করে রাখা হয়েছে কিনা, কিন্তু সেদিন রাতে সে বাড়িতে গিয়ে কাউকেই পায় না। দুর্গেশ দেখতে পায় গিরি তার বাড়িতে আসছে এবং সে বুঝে গেছে গিরি তার ব্যাপারে জানতে পেরেছে এবং সে এই হত্যার পিছনে দায়ী। পুনরায় গিরি তামিলনাড়ুর এই মন্দিরের পুরোহিতের কাছে যায়। পুরোহিত জানায়, ঠিক অবস্থান আমার জানা নেই, তবে একজন ফরেস্ট অফিসার আছেন, উনি হয়তো জানেন।
গিরি ওই অফিসারের কাছে যায় এবং তার কাছে মন্দিরের আসল লোকেশন সংগ্রহ করে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। ঠিক তখনই কুমার স্যার ফোন করে জানায় খারাপ খবর আছে, দুর্গের স্বামী লক্ষ্মীকে পূজার জন্য নিয়ে গেছে। ঠিক তখনই ফোন কেটে যায়। গিরি দ্রুত মন্দির খুঁজতে থাকে। জঙ্গলের গভীরে গিয়ে এক গুহার মধ্যে সে পূজার সমস্ত কালো সরঞ্জাম দেখতে পায় এবং দেখে লক্ষ্মী গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় আছে। গিরি যখন তাকে বাঁচাতে যায় তখন হঠাৎ পিছন থেকে দুর্গেশ গিরিকে আঘাত করে এবং সে অচেতন হয়ে পড়ে। জ্ঞান ফিরে গেলে গিরি দেখে তার গলায় দড়ি বাঁধা। তখন দুর্গেশ স্বামী গিরিকে বলে, তোর চুরি করা ভিডিও এখন সবাইকে শেয়ার করে দিব এবং আজকে তোকে মারার পর সবাই ভাববে তোর চুরি করার ঘটনা সবাই জেনে যাওয়ায় তুই আত্মহত্যা করেছিস। কিন্তু গিরি তখন এমন একটি দৃশ্য দেখে যা তাকে অবাক করে দেয়। গিরি দেখে লক্ষ্মী পূজার জন্য সবকিছু প্রস্তুত করছে। সে বুঝতে পারে লক্ষ্মী দুর্গেশের এই কালো জাদুর সাথে জড়িত এবং গিরি বুঝতে পারে তাকে ফাঁদে ফেলা হয়েছে। তারপরও গিরি চিৎকার করে লক্ষ্মীকে বলার চেষ্টা করে, কি দুর্গেশ তোমার মন নিয়ন্ত্রণ করছে, তুমি ওর ফাঁদে পা দিও না। কিন্তু লক্ষ্মী কিছুই শুনে না, বরং সে ও দুর্গেশ মিলে গিরিকে হত্যা করার চেষ্টা করছে। তখনই গিরির কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায়। সেই দিনের চুরির ভিডিওটি লক্ষ্মী তাকে পাঠিয়েছে। অন্যদিকে কুমার স্যার, সিআই স্যার এবং লক্ষ্মীর বাবা গিরির ফোন ট্র্যাক করে জঙ্গলের দিকে এগিয়ে আসে। পথে লক্ষ্মীর বাবা জানান, আমার মেয়ে ট্রান্সজেন্ডার, তার কুণ্ডলিতে দোষ ছিল, তাই দুর্গেশের পরামর্শে আমরা তাকে পূজার জন্য ওনার বাড়িতে পাঠাতাম। আমরা জানতাম না উনি এমন কিছু করছেন। ওদিকে গিরি গ্যাসলাইটের সাহায্যে দড়ি ছিঁড়ে ফেলেন এবং দুর্গেশ ও লক্ষ্মীর সাথে প্রাণপণে লড়াই করে। এক পর্যায়ে সে দুর্গেশকে তার গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে হত্যা করে। লক্ষ্মীকে পুলিশ ধরে নিয়ে যায়। পরদিন সংবাদপত্রে গিরির সাহসিকতার কাহিনী ফলাও করে প্রকাশিত হয় এবং জানানো হয় লক্ষ্মী ধীরে ধীরে চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসছে। শেষে কুমার স্যার ও সিআই স্যার গিরির বাড়িতে এসে তাকে একটি সুখবর দেন, তোমাকে ক্রাইম ব্রাঞ্চের সিআইটি টিমে অন্তর্ভুক্ত করা হয়েছে। গিরির চোখে তখন এক গর্বিত আত্মবিশ্বাসের ঝিলিক। এই ছিল মুভিটির কাহিনী। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে আরও কিছু মুভির কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।